প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। জি না, পারবে না, কারণ লোকটা মাস্ক পরে এসেছিল, শুধু যখন পানি খাচ্ছিল তখন মাস্ক খুলেছিল। তার মানে তুই লোকটার মুখ দেখেছিলি? হ্যাঁ, দেখেছিলাম। তুই তো খুব ভালো স্কেচ করতে পারিস। ওই লোকটা একটা স্কেচ করে দিতে পারবে? কে যেন বলছিল আমার থেকে কারোর কোনো হেল্পের প্রয়োজন নেই। না জানি শিক্ষা মেয়েটার কি অবস্থা হচ্ছে। অন্তত পক্ষে ওই লোকটা একটা স্কেচ হলে আমরা শিক্ষা অবধি পৌঁছাতে পারতাম। আমার জন্য না হোক, তোর ভাবিকে খুঁজে পাবার জন্য হলেও দে। কে যেন বলেছিল আমার থেকে কারোর কোনো হেল্পের প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে, এত ইমোশনাল ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, আমি এক্ষুনি দিচ্ছি। প্রায় ৩০ মিনিট পরে আবৃত্তি বলল, স্কেচ রেডি ভাইয়া, এই দেখো সেই পিজা ডেলিভারি বয়। সাহিত্য স্কেচ দেখে অবাক হয়ে বলল, ধরা পড়ার পর সব অপরাধের এটাই বলে যে আমি কিছুই করিনি। ঠিক আছে, তুই সত্যি বলছিস। তাহলে এটা বল যে ওই কিলারটা মারা যাওয়ার 5 মিনিট আগে তুই তার সাথে কি কথা বলেছিস? এসিবির মেয়েকে কেন মারতে চেয়েছিলে? সাহিত্য কামরুলের শার্টের কলার চেপে ধরে বলল, এজন্যই সবাই কথায় বলে চোরের মায়ের বড় করা। তোর বাবা ছিল একজন পাচারকারী, কিন্তু এমন বড় মুখ করে বলছিস যেন সে কোনো মহৎ ব্যক্তি ছিল। আবার বুক ফুলে গর্ব করে বলছিস আমার বাবা একজন পাচারকারী ছিল। তোর বাবা আইনের চোখে একজন অপরাধী ছিল, আর সে তার কর্মফল ভোগ করেছে। এসব জ্ঞান এখন তোর নিজের পকেটে রাখ। খুব তো নিজের বাবার সাফাই গাইছিস, নিজে এতিম হয়েছিস সে কথা বলছিস, কিন্তু একবারও সেসব বাচ্চাদের কথা ভেবে দেখিস নে যাদের মা বোন পাচার হয়েছিল। কত বাচ্চা এতিম হয়েছিল, কত বাচ্চা মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হয়েছিল। এখন এসছিস নীতি কথা শোনাতে? শোন, আমার বাবা এমন নয়, আর যদি এমনও হয় আমার একটুও হাত কাঁপবে না তার হাতে হাত করা পড়াতে। সাহিত্য কামরুলের কথার পিঠে কথা না বাড়িয়ে আবৃত্তি করা স্কেচটা কামরুলের সামনে নিয়ে বলল, ওসব কথা ছাড়, আর এই স্কেচটা ভালো করে দেখ, একে চিনতে পারিস কিনা। আর হ্যাঁ, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না, কারণ আমি খুব ভালো করে জানি তুই এই লোকটাকে চিনিস। সেদিন ভার্সিটিতে তোর ভাড়া করা কন্যা যখন উষ্ণতার উপর অ্যাটাক করে, তখন এই লোকটা সেখানে উপস্থিত ছিল। আমি নিজ চোখে তাকে দেখেছিলাম। ও খুন না, কিডন্যাপ করেছে। এখন বল,
এই রতন ওরফে পিৎজা ডেলিভারি বয় ওকে কোথায় পাবো? প্রায় ঘন্টাখানেক পরে সাহিত্য এসে কুসুমপুর পৌঁছায়। এইখানে এসে রতনের কথা বলতেই একটা বয়স্ক লোক বলে ওঠে, কেন, এর আগেও এনেছে বুঝে? বুঝতে পারছি, এ রতন জায়েদ খানের লাইট ভার্সন। আচ্ছা, এ রতনের ঘর কোনটা? বলে কয়েক কদম হাঁটার পর বয়স্ক লোকটা একটা ঘর দেখিয়ে বলল, ঠিক আছে, আপনি এখন আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বয়স্ক লোকটিকে বিদায় দিতে সাহিত্য রতনের দরজায় কড়া নাড়ে। প্রায় 5 মিনিট পরে রতন দরজা খুলে চোখ মুছতে মুছতে বলে, আব্বে শালা, কে রে তুই? শান্তি করে একটু ঘুমাতেও দিচ্ছিস না। তৎক্ষণাৎ সাহিত্য রতনের কপালে বন্দুক ঠেকিয়ে বলল, আর একটা বাজে কথা যদি বলেছিস, একদম শুট করে শান্তির ঘুম পাড়িয়ে দেব। তোর আর কয়টা রূপ দেখাতে বাকি আছে বলতো? পিৎজা ডেলিভারি বয়, লাভার বয়, কিডন্যাপার বয়, চোর, এক কথা অল ইন ওয়ান। গত রাতে শিকদার ভিলে তুই পিৎজা ডেলিভারি বয় সেজে গিয়েছিলে। সেখানে গিয়ে তুই সবাইকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিস, তারপর উষ্ণতাকে তুই কিডন্যাপ করেছিস। তোর জন্য চারজন মানুষ মরতে বসছিল। তোর তো কঠিন শাস্তি হবে। সাহিত্যর কথা শুনে রতন সাহিত্যের পা জড়িয়ে ধরে বলে, স্যার, আমি একজন ছোটোখাটো চোর। চুরি করতে গিয়ে অনেকের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি অনেক মেয়েকে আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। কিন্তু কথায় বলে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। চুরি করতে গিয়ে লতা নামের একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি ছাড়া ওর আর কেউ নেই। ওকে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ আমি রে খারাপ শিখা, কাজ ছেড়ে তোর দিয়ে কি আজ ভালো হয়ে খুব যাব। কিন্তু ক্ষুধা পেয়েছে? 2 দিন আগে তুই তো হঠাৎ করে লতার বড় একটা সাহিত্য না অ্যাক্সিডেন্ট ফেরা হয়, পর্যন্ত যার খাস জন্য না, অনেক টাকার হঠাৎ আজ প্রয়োজন আবার ছিল। কি আর হলো? টাকার জন্যই আমি এসব কিছু করেছি। এইটুকু কাজের বিনিময়ে আমি 1,00,000 টাকা পেয়েছি, যা দিয়ে আমার লতার চিকিৎসা করতে পেরেছি। কার কথা করেছিস এসব? কে টাকা দিয়েছে তোকে? আমি তাকে চিনি না স্যার, তবে এটা জানি উষ্ণতা কোথায় আছে। স্মৃতিনগর একটা বন্ধ কারখানা আছে, সেইখানে নিয়ে যাওয়া হয়েছে উষ্ণতাকে। হয়তো ওইখানে গেলে আসল কালপিটকে পেয়ে যাবেন। শিখাকে অন্ধকার একটা রুমে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। রাতে জ্ঞান ফেরার পর শিখা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যার জন্য বাধ্য হয়ে আবারও শিখাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। শিখা অজ্ঞান অবস্থায় মাথা নিচু করে ছিল এমন সময় কেউ একজন এসে শিখার মুখে 1 বালতি পানি ছুঁড়ে মারে, যার ফলে হকচকিয়ে ওঠে শিখা। তার সাথে ঠিক কী হয়েছে বুঝতে বেশ সময় লেগে যায় শিখার। অনেকক্ষণ যাবৎ চেয়ারের সাথে হাত বেঁধে রাখার জন্য ব্যথায় কুঁকিয়ে ওঠে শিখা। সে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কার এত বড় কলিজা আমাকে এইখানে বেঁধে রেখেছিস? কাপুরুষের মতো একটা মেয়েকে এইভাবে বেঁধে রাখতে একটুও বিবেকে বাঁধলো না তোদের? সাহস থাকে তো আমার সামনে আয়, আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে লড়াই কর আমার সাথে। এইভাবে পর্দার আড়ালে থেকে কাপুরুষের পরিচয় দিস না। আবারও বলছি, সাহস থাকে তো সামনে আয়। শিখার কথা শুনে মুহূর্তের মধ্যে শিখার সামনে একটা অবয়ব এসে দাঁড়ায়, যা দেখে শিখার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বাকরুদ্ধ হয়ে যায়, কণ্ঠনালী কাঁপতে থাকে তার। শিখা অবাক হয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, তাহলে তুমি রয়েছো এসব কিছুর পেছনে? আমার ভাবতেও ঘৃণা লাগছে, এসব কিছুর পেছনে তুমি রয়েছো বড় আব্বু। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা মনে করতাম, আর তুমি কি না? ছি, এমনটা কেন করলে বড় আব্বু? তুমি তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই না? ভালোবাসার এই প্রতিদান দিলে বড় আব্বু? তুমি শুধু মাত্র একবার বলতে আমাকে তুমি চাও না। বিশ্বাস করো, আমি হাসতে হাসতে নিজের জীবন বিলিয়ে দিতাম। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো আমি উষ্ণতার না। বাকিটা আর বলতে পারল না শিখা। শিখা দেখল সাদ্দাম শিকদার
চোখের ইশারায় বারবার শিখাকে তার শার্টের দিকে তাকাতে বলছে। শিখা তার শার্টের দিকে তাকিয়ে দেখল শার্টের বোতামের সাথে ছোট্ট ক্যামেরা জাতীয় কিছু লাগানো রয়েছে। ছোট ক্যামেরা দেখে শিখা মনে মনে বলল, ওহ, তাহলে এই ব্যাপার। পর্দার আড়ালে কেউ একজন এই ক্যামেরার মাধ্যমে সব দেখছে। নিশ্চয়ই সে ইচ্ছা করে বড় আব্বুকে এসব করতে বাধ্য করেছে। কিন্তু বড় আব্বু তো জানে আমি এসিপির মেয়ে উষ্ণতা নই, আমি শিক্ষা। তবুও বড় আব্বু এমনটা কেন করছে? কি এমন পিছুটান রয়েছে বড় আব্বুর যার জন্য সে পর্দার আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তির জায়গায় নিজে আত্মসমর্পণ করতে চাইছে? সাহিত্য হয়তো এতক্ষণে জেনে গিয়েছে আমি কোথায় আছি। কিছুক্ষণের মধ্যে হয়তো এইখানে চলে আসবে। সবাই তো ভাববে বড় আব্বু আসল অপরাধী। তো ও মাই গড, আমি এখন কিভাবে বাঁচাবো বড় আব্বুকে? শিখার ভাবনার মাঝে সাদ্দাম শিকদার বলল, আমাকে এখানে দেখে খুব অবাক হয়েছিস তাই না? হ্যাঁ, এটাই আমার আসল পরিচয়। আমি একজন অপরাধী, একজন খুনি। এ পর্যন্ত যে কয়টা মেয়ে খুন হয়েছে সবগুলো খুন আমি করেছি। আর এখন তোকে মারবো। এছাড়া আরও একটা পরিচয় আছে আমার। বিজনেসের নামে কালো টাকার ব্যবসা করি আমি। আমি বিশ্বাস করি না তুমি আমার দেখা সবচেয়ে ভালো বাবা। আমাকে তুমি অনেক ভালোবাসো। যে মানুষটা কখনো আমার গায়ে একটা আঁচড় লাগতে দেয়নি সেই মানুষটা আমাকে মারতে চায়, এটা আমি কখনো বিশ্বাস করব না। আমি জানি কেউ তোমাকে ফাঁসাতে চাইছে। আসল অপরাধী সামনে আসতে চাইছে না। তুমি কেন নিজের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছো? কি এমন দুর্বলতা আছে তোমার? অনেক সময় আমরা যা চোখের সামনে দেখি সেসব সত্যি হয় না। তেমনিও তোর প্রতি আমার ভালোবাসা ছিল লোক দেখানো। আসলে আমি কখনো তোকে ভালোবাসিনি। সবটা আমার নাটক ছিল। আমি জানতাম তুই আমার চরম শত্রু, এসিপির মেয়ে উষ্ণতা। তাই তো তোর সাথে ভালোবাসার নাটক করেছি। ঠিক যেমন গরু ছাগলকে কোরবানি করার আগে আদর যত্ন করে খাওয়ানো হয়, তেমনি আমিও তোকে মারার আগে আদর ভালোবাসা দিয়েছি। আর আজ নিজের হাতে তোকে শেষ করব। শিখা কিছু একটা ভেবে সাদ্দাম শিকদারকে বলল, ঠিক আছে বড় আব্বু, তুমি আমাকে নতুন একটা জীবন দিয়েছিলে। এখন তুমি আবার আমাকে মারতে চাও, মারো। আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিব। কিন্তু তার আগে প্লিজ একবার আমার হাতে পায়ের বাঁধন খুলে দাও। আমি শেষবারের মতো তোমাকে একটা বার জড়িয়ে ধরতে চাই, তোমার বুকে মাথা রাখতে চাই। এরপর আমি মরেও শান্তি পাবো। অন্ধকার রুমের মধ্যে কেউ একজন সাদ্দাম শিকদারের সাথে থাকা ক্যামেরার মাধ্যমে সবটা দেখছিল। শিখার কথা শুনে তৎক্ষণাৎ সে সাদ্দাম শিকদারকে কল করে বলে, মেয়েটার শেষ ইচ্ছা পূরণ করে দে। তবে হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবি না। তাহলে কিন্তু এই দিকে দুম করে বোম ব্লাস্ট হয়ে যাবে। হা হা হা। লোকটার কথা শুনে সাদ্দাম শিকদার শিখার হাত পায়ের বাঁধন খুলে দেয়। শিখা দৌড়ে এসে সাদ্দাম শিকদারের বুকে ঝাঁপিয়ে পড়ে কৌশলে তার সাথে থাকা ক্যামেরা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি এখান থেকে চলো বড় আব্বু। আমি কিছুতেই তোমাকে অন্যের দোষ নিজের ঘাড়ে নিতে দিব না। তুই কেন বুঝতে চাইছিস না? আমি যদি সিআইডির হাতে আত্মসম্পূর্ণ না করি তাহলে তুই তোর আপনজন হারিয়ে ফেলবি। আমি কিছু শুনতে চাই না। বলে শিখা সাদ্দাম শিকদারের হাত ধরে বন্ধ কারখানা থেকে বের হওয়ার আগেই কয়েকজন গুন্ডা এসে তাদের উপর অ্যাটাক করে। সাহিত্য আর নির্জন গাড়ি করে স্মৃতির নগর আসার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় সাহিত্যর ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। সাহিত্য ফোন রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে বলে, কে আপনি? আর ঠিক কী বলতে চাইছেন? কি যাতা বকছেন আপনি? আপনার কাছে আদৌ কোনো প্রমাণ আছে যে আমার বাবা এসব কিছু করছে?
বলে ফোন কেটে দেয় অজানা লোকটা। আর তৎক্ষণাৎ সাহিত্যর ফোনে কয়েকটা ছবি আসে, যা দেখে ধমকে যায় সাহিত্য। তখনই সাহিত্যর মনে পড়ে যায় কামরুলের বলা কথাটা, ধরুন আপনার বাবা একজন অপরাধী, এখন আপনি তার ছেলে হয়ে পারবেন তার হাতে হাতকড়া পরাতে? সাথে সাথে সাহিত্যর চোখ ভিজে যায়, যা দেখে নির্জন বলে, সাহিত্য নির্জনের কথার উত্তর না দিয়েই গাড়ি থামিয়ে বলল, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি করে স্মৃতিনগর চলে যা। আমি বাড়ি যাচ্ছি রহস্যের উন্মোচন করতে। তোকে যেখানে যেতে বলছি যা, আশা করি ওখানে গেলে তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বলে সাহিত্য গাড়ি থেকে নেমে নিজের বাড়িতে এসে কলিং বেল দিতেই অন্তরা দরজা খুলে দেয়। অন্তরা দরজা খুলে এই সময় সাহিত্যকে বাড়িতে দেখে জিজ্ঞেস করে, তুই এখন এই সময় বাড়িতে? শরীর ঠিক আছে তো? না, সাহিত্য এটা অন্তরার কিছুতেই হতে কথার পারে না। পিঠে কথা না এসি বলে দিনে দৌড়ে আমার সাদ্দাম শিকার, শিকদারের আমি ওকে রুমে এসে তিলে তিলে দরজা মারবো। বন্ধ করে দিয়ে পৃথিবী আর তার সাদ্দাম প্যারের শিকদারের বউয়ের করা অপমানের লকার ভেঙে বদলা দেখে তোর সেইখানে মেয়ের ওপর সত্যি নিবো আমি। সত্যি কালো টাকা দিয়ে তুই কি ভর্তি ওই কিলারকে রয়েছে। দেখেছিস? কে ছিল মুহূর্তের ওই লোকটা? মধ্যে সাহিত্যর চোখ ছলছল করে ওঠে। সাহিত্য চিৎকার করে বলতে লাগলো, তার মানে লোকটা সত্যি বলছে? না, এটা হতে পারে না। আমার সিআইডি বাবা ওকে অপরাধী খুঁজে হতে পাওয়ার পারে না, আগেই কখনোই লোকটাকে না। আমার কাছে তুলে নিয়ে আয়। বলে সাহিত্য আমি লকারের দেখতে চাই সমস্ত কে জিনিস সেই লোক বাইরে ছুঁড়ে যে ফেলে আমার দিয়ে শিকারকে ছিনিয়ে বেরিয়ে নিতে চায়। আসতে যেও হঠাৎ একটা ছবি মেঝেতে পড়ে থাকতে দেখে সাহিত্য রাখছি দাঁড়িয়ে আমি। যায়। সাহিত্য একটা মেঝে কথা থেকে কান খুলে ছবিটা শুনে রাখ। তুলে নিয়ে যদি ভালো কোনো করে দেখে প্রকারের বলে, গন্ডগোল করিস, ও মাই গড, তাহলে তোর ছেলে তার মেয়ের মানে বাবা শেখার ডাকার কেউ জন্য নয়, মানুষটাকে স্বয়ং। আর আর খুঁজে বাবা পাবে এত না। বড় একটা কথা বলে অজানা আমাদের থেকে লোকটা লুকিয়ে ফোন রেখেছে। কেটে দিয়ে কিন্তু কাঁদতে কেন? কাঁদতে বলল, কি এমন কারণ আছে এর পেছনে? একটা মানুষ কখনো প্রায় খারাপ হয়ে ঘন্টাখানেক পরে জন্ম নির্জন নেয় না। স্মৃতিনগর এসে এই পৌঁছায়। সমাজের এইখানে এসে মানুষটাকে শিখার বাধ্য করে ফাইটিং খারাপ করা হতে। দেখে যতটা না সেই অবাক দোষ হয়, করেছিলাম তার আমি, থেকে বেশি অবাক হয় ভালোবেসেছিলাম। সাদ্দাম আর শিকদারকে দেখে। ভালোবাসাটা নিশ্চয়ই নির্জনের ভুল কিছু বুঝতে না। বাকি থাকে না কিন্তু এই সাহিত্য তখন সমাজের চোখে কোনো সেটা রহস্য ভালো উন্মোচন ছিল করার না। কথা বলছিল। সমাজ আমাকে খুনি নির্জন হতে ভাবে বাধ্য তার করেছে। মানে সাহিত্য সাদ্দাম আঙ্কেল এসব করেছে। একটা নির্জন খুনিরও যে এগিয়ে শাস্তি, এসে সবে তার হাজারটা বন্দুক খুনেরও বের সেই করেছে, শাস্তি। এরই আমি মধ্যে কেন চুপ একটা থাকবো? গুন্ডা পেছন এই থেকে খুনের রড লীলা দিয়ে ততক্ষণ শিখার চলবে মাথায় আঘাত করে। যতক্ষণ না আমি আমার মুহূর্তের মধ্যেই কাঙ্ক্ষিত শিখার লক্ষ্যে চোখে পৌঁছে অন্ধকার যাচ্ছি। নেমে আসে, ফ্লোরে লুটিয়ে পড়ে শিখা। হ্যাঁ, কে কিন্তু আপনি? কিছু আর জানতে এসব কি পারলে ধরনের অসভ্যতা? লোকটার ব্যাপারে? এটা হসপিটাল, আর চেনা না জানা না হুট করে আপনি হসপিটালে এসে সবার সামনে এইভাবে একজন রোগীকে জড়িয়ে ধরে রাখতে পারেন না। শিখার কথা শুনে সাহিত্য একটু নড়ে চড়ে বসল, কিন্তু শিখাকে ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আই এম সরি শিক্ষা, আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যাপার না, ভেবেছিলাম নির্জন তো তোকে হয়তো গিয়েছে চিরদিন সামনে ওই অনুপস্থিতি আমাকে কিলারকে জানিয়ে দিয়েছে নিয়ে আসতে। আমি ঠিক কতটা একবার তোকে আসতে ভালোবাসি, দাও, তারপর কতটা নিজের করে তারপর পেতেছি। সব কি হয়ে যদি বদলে আজ দিতে থেকে হয় 5 মাস আগে সেটা শুধুমাত্র খুব ভালো দাদুর করে কথা জানা রাখতে তোকে আছে বিয়ে করেছিলাম, সিআইডি তো অফিসারদের। তোকে এটাও বলে দিয়েছিলাম যে এই বিয়ের কোনো ভ্যালু নেই আমার কাছে, আমি কোনো সংসারে মায়া জড়াতে চাই না। তবুও এই বিয়ে এমন কিভাবে জানি তোর মায়া চলে গিয়েছে। তুই যে কখন আমার হ্যাঁ মনের নির্জন, উঠোন বলো জুড়ে বসবাস করতে পেলে শুরু ওই করেছিস কিলারটাকে? আমি নিজেও বুঝতে ঠিক পারি। আছে, আমাকে আসছি ক্ষমা আমি। করে দে শিক্ষা। শিখা তৎক্ষণাৎ নিজেকে সাহিত্যর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে শিক্ষা? ডোন্ট কল মি শিক্ষা। আই এম উষ্ণতা, উষ্ণতা মীর, ডটার অফ এসিপি রায়হান মীর। তুই এসিবি স্যারের মেয়ে উষ্ণতা। গতকাল আমি বাবার লকারে তোর ছোটবেলার ছবি পেয়েছিলাম, তখন আমি জানতে পেরেছি। আর এই কথাটা তোকে জানানোর জন্য ছুটে যাই স্মৃতিনগরে, কিন্তু সেখানে গিয়ে দেখি তুই রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। তখন যে আমার কেমন লেগেছিল তোকে বলে বোঝাতে পারবো না। আমি বলছি তো আমি আপনাকে চিনি না, তবুও কেন বিরক্ত করছেন আমাকে? প্লিজ গো অ্যাওয়ে। তুই এইসব ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিস, তাই না? ইচ্ছে করে আমাকে না চেনার নাটক করছিস তুই। কেন করছিস তুই? আমাকে কষ্ট দেওয়ার জন্য? আর কত কষ্ট দিবি আমাকে বল, আর কত? ওকে ফাইন, যত পারিস কষ্ট দে, যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। সাহিত্য চিৎকার শুনে ডক্টর এসে বলল, সেটা তো তোমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। উষ্ণতার সাথে কিসের শত্রুতা তোমার বাবার? কেন সে উষ্ণতাকে মারতে চায়? ডক্টর ছবিটা ও ভুলে যদি থাকা নাটক করছে। তোমার বাবার ও না যদি হয় আমাদের সাথে অন্য থাকা কারো মতো করে হতো, বলেছে, তাহলে ও কি? তাহলে সবাইকে বলে যাওয়ার কথা, তুমি একই কিন্তু কথা বলতে সবাইকে চিনতে সাহিত্য? পারছে শুধুমাত্র এটা আমাকে ছাড়া। ষড়যন্ত্র
এটা সৌজন্য প্রার্থীর জায়গা না সাহিত্য। ডক্টরের আমাদের কথা শুনে এইখানে সাহিত্য গরম চোখে প্রত্যেকটা শিখার দিকে অপরাধী তাকিয়ে সমান, কেবিন থেকে সে বেরিয়ে যায়। হোক আমাদের সাহিত্যর যাওয়ার পরিবারের পানে কেউ তাকিয়ে বা শিখা নিজে নিজে একান্ত উঠে নিজের বসার কেউ। চেষ্টা করলো, কিন্তু যা আমাদের দেখে চোখে অন্তরা এগিয়ে এসে সবাই শিখাকে সমান। ধমক দিয়ে তাছাড়া বলল, লোকটা মারা যাওয়ার উঠছিস আগে কেন? বলে গিয়েছে যে পিঠ ব্যথা উষ্ণতা করছে বড় আম্মু। যে আর উষ্ণতাকে কত মারার শুয়ে জন্য থাকবো? তাকে টাকা দেখো দিয়েছে, আমি একদম তার ঠিক ছবি আছি। পকেটে রয়েছে। সেটা এটা তো আমরা দেখতেই সবাই পাচ্ছি। স্পষ্ট আচ্ছা শুনেছি। তুই আর এটা ছবিটা বল, তুই কি সত্যি সত্যি কাকতালীয়ভাবে তোমার সাহিত্যকে বাবার হয়ে চিনতে গেছে। পারছিস না? তোমার বাবার হয়ে গেল। শিখা ফিক এটা করে থেকে হেসে স্পষ্ট দিয়ে বোঝা যাচ্ছে অন্তরাকে উষ্ণতাকে জড়িয়ে ধরে মারার জন্য বলল, এই কিলারকে আমার সুপারি শাশুড়ি তোমার মায়ের বাবাই বুঝি দিয়েছে। তার ছেলের জন্য কষ্ট হচ্ছে, তোমার ছেলে আমাকে কম কষ্ট দেয়নি। এই জন্যই এই অভিনব পদ্ধতি ব্যবহার করেছি আমি। তারও বোঝা উচিত ভালোবাসা সেটা তো ঠিক নদ্রতার কতটা মৃত্যু যন্ত্রণার। লোকটার ফল ডিলেইলস নিয়ে আসার পরেই জানতে পারবো। তোমার বাবাকে ডাকো, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে নীরদতা এসে বলল, শিখা অন্তরার কথা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা বড় আম্মু, সবাইকে দেখছি কিন্তু বড় আব্বু কোথায়? বড় আব্বুকে যে দেখতে পারছি না। আমার যতটুকু মনে আছে আমি বড় আব্বুকে বাঁচাতে পারিনি, তার আগেই কেউ একজন আমার মাথায় আঘাত করে। ইয়েস স্যার। অন্তরা শিখার হাতে একটা ফোন দিয়ে বলল। শিখা ফোন নিয়ে ভিডিওটা অন করার সাথে সাথে শোনা গেল, ব্রেকিং নিউজ, আজকেই সকালের টাটকা খবর। আজকে আপনাদের এমন এক সন্তানের কথা বলবো যে নিজেই তার বাবাকে হাতকড়া পরিয়েছে। হ্যাঁ, তিনি শহরের নামকরা একজন ব্যবসায়ী সাদ্দাম শিকদার, আমাদের সকলের পরিচিত মুখ। তার আরও একটা পরিচয় আছে, তিনি সিআইডি অফিসার সাহিত্য শিকদারের বাবা, যে কিনা মুখোশের আড়ালে একজন ক্রিমিনাল, খুনি, কালো টাকার ব্যবসায়ী। এইটুকু দেখে ভিডিওটা অফ করে দেয় শিক্ষা, যা দেখে অন্তরা বলে, তুমি বড় আব্বুকে ভুল বুঝছো বড় আম্মু। বড় আব্বু কিছু করেনি, বড় আব্বু নির্দোষ। তাকে কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে। আমার পাপা একজন সৎ ন্যায়পরায়ণ অফিসার ছিলেন। পাপা সবসময় বলতো সত্যের মৃত্যু নেই, আর একজন এসিপির রক্ত আমার শরীরে রয়েছে। আমি বেঁচে থাকতে বড় আব্বুর কিছু হতে দিব না। সত্যের মৃত্যু কখনো হয়নি, আর না এখনো। শিখা বাকিটা বলার আগে সাইফুজ্জামান এসে বলল, সত্যের মৃত্যু না, সত্যর মৃত্যু না আগে কখনো হয়েছে, আর না এখন হবে। এজন্যই বলা হয় বাঘের বাচ্চা বাঘই হয়। তুমি একজন এসিপির মেয়ে হয়ে ঠিক এসিপির মতোই কথা বলছো উষ্ণতা। আচ্ছা উষ্ণতা, তুমি এটা বলো যে আজ থেকে 10 বছর আগে তোমাদের উপর যেদিন অ্যাটাক হয়েছিল সেদিনের ঘটনা কি কিছু মনে আছে? হ্যাঁ স্যার, অল্প কিছু মনে আছে। কেন জানি না, পাপা আমাকে নিয়ে সব সময় ভয়ে থাকতো। সবার থেকে আমাকে সব সময় আড়ালে রাখতো। আমাকে মার্শাল আর্ট শেখায় যাতে আমি সব সময় নিজের আত্মরক্ষা করতে পারি। যেদিন আমাদের উপর অ্যাটাক হয় সেদিন আমরা কক্সবাজার আসলাম ফ্যামিলি ট্যুরে। পাপা ড্রাইভ করছিল,
হঠাৎ কোথা থেকে একটা লোক রক্তাক্ত অবস্থায় আমাদের গাড়ির সামনে এসে পড়ে যায়। পাপা তাকে সাহায্য করার জন্য বের হয়, কিন্তু যখনই পাপা লোকটার কাছে যায় তখনই কোথা থেকে অনেকগুলো গুন্ডা এসে পাপার উপর অ্যাটাক করে। আমি যেহেতু মার্শাল আর্টিস্ট ছিলাম, আমি ছোট হয়েও তাদের সাথে লড়াই করি, কিন্তু হঠাৎ করে কেউ একজন আমার আর পাপার উপর গুলি চালিয়ে দেয়। তিনি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যান। আমি দৌড়ে তার কাছে যেতে চাই, কিন্তু তার আগেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আর চোখের সামনে বড় আব্বু আর বড় আম্মুকে দেখতে পাই। সাইফুজ্জামানের উষ্ণতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বলে সাইফুজ্জামান কেবিন থেকে বেরিয়ে আসার সাথে সাথে শিখা তার হাতে থাকা স্যালাইন খুলে সাদ্দাম শিকদারের সাথে দেখা করতে চলে আসে। সাদ্দাম শিকদারকে জেলের মধ্যে দেখে শিখার কলিজা মোচড় দিয়ে ওঠে। শিখা সাদ্দাম শিকদারের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে কান্না করতে করতে বলে, কেন এমন করলে বড় আব্বু? কেন নিজে অন্যের দোষ স্বীকার করলে? কি এমন পিছুটান রয়েছে তোমার? তোমার মম আর পাপাকে বাঁচানোর জন্য। কি বললে বড় আব্বু? আমার মম পাপা এখনো বেঁচে আছে? কি হলো বড় আব্বু, উত্তর দাও, বলো না, আমার মম পাপা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, তোমার পাপা মম বেঁচে আছে। তুমি এত বড় একটা সত্যি কেন সবার থেকে লুকিয়ে রেখেছিলে? কেন সবাইকে বলনি আমি নকল উষ্ণতা না, আমি এসিপি রায়হান মীরের মেয়ে উষ্ণতা মীর? তোমার ভালোর জন্য। এটা কেমন ভালো বড় আব্বু? রায়হান আমার ছোটবেলার বন্ধু ছিল। অবশ্য বন্ধু বললে ভুল হবে, সে আমার কলিজার একটা অংশ ছিল। তোমাদের যেদিন কক্সবাজার যাওয়ার কথা ছিল, সেদিন আমি আর তোমার বড় আম্মু ও কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ইচ্ছে ছিল আমরা সবাই একসাথে যাব। তোমাদের গাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ছিলাম আমি আর তোমার বড় আম্মু, কিন্তু হঠাৎ করে তোমার বড় আম্মু অসুস্থ হয়ে পড়ে। আমি রায়হানকে বলি সবটা। রায়হান বলে, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ভাবি সুস্থ হলে তারপর আয়। আমি গাড়ি রেখে তোমার বড় আম্মুকে নিয়ে স্থানীয় একটা হসপিটালে যাই, আর ফিরে এসে দেখি গাড়ির ডিকির মধ্যে তুমি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছো। তোমার সাথে আর একটা চিরকুটও ছিল, যেটা ছিল রায়হানের লেখা চিরকুট, যেখানে লেখা ছিল, আমার কলিজার টুকরোটাকে তুই দেখে রাখিস দোস, মেয়েটিকে তুই বাবার আদর স্নেহ দিয়ে বড় করিস, কখনো আবিত আর উৎসকে আলাদা চোখে দেখিস না। তবে একটা কথা, ওর আসল পরিচয় কখনো সবার সামনে আনবি না। আমি তৎক্ষণাৎ তোমাকে নিয়ে হসপিটালে ছুটে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার স্মৃতি হারিয়ে যায়। তোমার পুরনো অতীত তুমি ভুলে যাও। তোমাকে অনেক ডক্টর দেখানো হয়, তারা বলেন তুমি রেক্টোগেট অ্যামনেসিয়ায় আক্রান্ত হয়েছো, যার কারণে তোমার পরিচয় ভুলে গেলেও লিখতে পড়তে বা তুমি যে মার্শাল আর্টিস্ট শিখেছিলে সেটা তুমি ভুলে যাওনি। আমি সবসময় চেয়েছি তোমার স্মৃতিশক্তি ফিরে আসুক, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। যেদিন আমার চাওয়া পূর্ণ হলো, তোমার অতীত তোমার সামনে এসে দাঁড়ালো, সেদিন আমি তোমার পাশে থাকতে পারলাম না। আমার স্থান হলো জেলখানায়। হয়তো আমার ফাঁসিও হতে পারে, তবে আমার কোনো আফসোস থাকবে না। ছোটবেলায় রায়হান একবার আমাকে বাঁচিয়েছিল, এবার না হয় আমি ওকে বাঁচিয়ে সেই ঋণ শোধ করে দিলাম। তোমার কিছু হবে না বড় আব্বু, কিন্তু তুমি এটা বলো সেই মাস্টার মাইন্ড কে, যে এই সব কিছুর পেছনে রয়েছে? আমি জানি না মনি, তবে এই যেই ছিল সে এটা জেনে গিয়েছিল যে তুমি শিক্ষা না, তুমি আসল উষ্ণতা। আর এটাও জেনে গিয়েছিল যে রায়হান আমার বন্ধু, আমি রায়হানকে বাঁচানোর জন্য সব করতে পারবো। তাই তো সে এই সুযোগটা কাজে লাগিয়েছে। 3 দিন আগে যখন আমি হসপিটালে ছিলাম, তখন আমার কাছে একটা প্রাইভেট নাম্বার থেকে কয়েকটা ছবি আর ভিডিও আসে, যেটা ছিল তোমার মম আর পাপার। তোমার মম আর পাপার গায়ে বম লাগানো জ্যাকেট পরানো ছিল। আমাকে বলা হয়েছিল আমি যদি সিআইডির কাছে আত্মসমর্পণ না করি, তাহলে তোমার মম পাপাকে
মেরে দিবে। বিশ্বাস কর মনি, আমি বাধ্য হয়েছি এসব করতে, না হলে যে তোমার মম পাপাকে বাঁচাতে পারতাম না। শিখা চোখের পানি মুছে বলল।